আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ রিয়াদ হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে অবশ্য আমার একটা ভিডিও দেওয়া আছে ডিএসপি সম্পর্কে ডিএসপি অল প্রবলেম সলভ এটা একটা ভিডিও দেওয়া আছে। কিন্তু তার মধ্যেও ওই ভিডিওতেও কিছু কিছু জিনিস মিস্টেক হয়ে গেছে যেগুলো আসলে আমি মনে করতেছি এখন দেওয়া দরকার। তো কিছুদিন আগে যে ব্যস্ততা গেল সবারই মোটামুটি আইপিএসের অর্ডার ছিল, ব্যাপক পরিমাণ অর্ডার ছিল, অনেকে প্রচুর বিক্রি করছে বা অনেকে বিক্রি করতে পারে না বা অনেকে বানানোর চেষ্টা করছে, অনেক সমস্যায় পড়ছে। মানে আইপিএস নিয়ে সমস্যায় পড়ে না এরকমের লোক খুব কম আছে। ম্যাক্সিমাম লোকজনই সমস্যায় পড়ে, টুকটাক সমস্যায় পড়ে, কেউ বড় সমস্যায় পড়ে, আমিও সমস্যায় পড়ি। তো যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞাসা করে ফোন করে যে আমি এই ধরনের ট্রাবলে পড়ছি, এখন আমি কিভাবে এ থেকে বের হইতে পারি বা এর সমাধান কী। দেখেন, সমাধান হচ্ছে একটাই, আপনাকে ট্রাই করতে হবে বারবার, কিন্তু রুট মাফিক, রুটের বাইরে যেয়ে আপনি ট্রাই করতে পারবেন না। রুটের মধ্যে থেকে যদি আপনি ট্রাই করেন আপনি একসময় সফলতা পাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ওই সমস্ত ভাইদের জন্যে যারা বিভিন্ন সময় আইপিএস বানাতে গিয়ে, বিশেষ করে ডিএসপি আইপিএস বানাতে গিয়ে বিভিন্ন রকমের ট্রাবলের সম্মুখীন হন। সেই ট্রাবল শুটিংগুলো কী কী এবং এই ট্রাবলগুলো কীভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়ের উপরে ভিডিও। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি ধৈর্য ধরে বসুন এবং যদি মনে করেন যে ডিএসপি সম্পর্কে আপনার বিস্তারিত ট্রাবল শুটিং জানা দরকার, তাহলে আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, না টেনে ভিডিওটা দেখুন। আমি এক এক করে প্রত্যেকটা সমাধান বলছি, আপনারা এই সমাধানগুলো দিয়ে ডিএসপি আইপিএসের যতগুলো প্রবলেম হয় এগুলো মোটামুটি কাজে সমাধান করতে পারবেন। ডিএসপি আইপিএস তৈরি করার সময় সবচেয়ে বড় সমস্যা যেটা নো ফিডব্যাক, মানে এই নো ফিডব্যাক সমস্যা, এটা ম্যাক্সিমাম, মানে এখন কত নো ফিডব্যাক কী, এটা কী ধরনের সমস্যা, ম্যাক্সিমাম সমস্যা আমরা কেন এই সমস্যার মধ্যেই পড়ি, কেন নো ফিডব্যাকই আসে খালি। আসলে ভাই, ডিএসপি আইপিএস এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা সিপ। ডিএসপি সিপ 30-20-10, এই সিপটা হলো অ্যাডভান্স লেভেলের সিপ। তো অ্যাডভান্স লেভেলের সিপে ও খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে পারে যে কী করতে হবে, কেন করতে হবে, কীভাবে করতে হবে। তো এখন আমাদের যেই প্রবলেমগুলোর কারণে আমরা এই সমস্যাটা ফেস করতে হয়, এক নাম্বার হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরিকৃত যে পিসিবি, এই পিসিবিগুলোর মধ্যে শর্ট সার্কিট থাকে, অনেক সময় প্রিন্ট মিস্টেক থাকে। তো অনেক সময় আবার ওই যে যখন আমরা পার্টসপত্র গাঁথি তখন দেখা গেছে যে ঝালাই শর্ট হয়ে যেতে পারে এগুলো। তো এর বাইরে যে সমস্যাগুলো হয় এগুলো তো আপনি চোখে দেখে বাইর করতে পারবেন, কিন্তু এর বাইরে যে সমস্যাগুলো হয়, এক নম্বরে হচ্ছে প্রথমেই যে সমস্যাটা আপনি সমাধান করবেন, নো ফিডব্যাক সমস্যা যখনই আসবে তখন আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার টিএলপির যে ড্রাইভিং সেকশনটা, কেউ টিএলপি দিয়ে করেন, কেউ অন্যান্য আইসি দিয়ে করেন। যাই হোক, টিএলপি নিয়ে আমি কথা বললাম কারণ যে যেটার মতো আইসি দিয়ে করতে পারেন, ড্রাইভার আইসি দিয়ে। তো টিএলপি নিয়ে যদি কথা বলি, তো টিএলপির গেট ড্রাইভিং যে সিস্টেমটা, টিএলপিতে যে সাইড ড্রাইভ করে, এই সাইড ড্রাইভিংয়ের প্রত্যেকটা সাইড সঠিকভাবে কাজ করতেছে কিনা আমি এর আগেও দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি যে কিভাবে গেট ড্রাইভিং সেকশনটা আপনি মাপবেন। এই যে বোর্ডটা দেখতেছেন, এই বোর্ডটা হচ্ছে ডিএসপি সার্কিটের জন্য ড্রাইভার বোর্ড। টিএলপির অ্যাগেনস্টে আর কি ব্যবহার করা যায়, 4টা টিএলপির অ্যাগেনস্টে এই বোর্ডটা ব্যবহার করা যায়। এটা আমরা তৈরি করছি, টিএলপির দাম বেশিরভাগ বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে এটা করতে আসলে বাধ্য হয়েছি, এর বাইরে আর করার কিছু ছিল না। যাই হোক, এটা হলো আপনার মোটামুটি 12 ভোল্টের জন্য পারফেক্ট একটা ড্রাইভার শিপ। আর এই বোর্ডটা হচ্ছে আমার চেকিং বোর্ড, মানে আমি শুধুমাত্র এই ড্রাইভার বোর্ডগুলো গাঁথার পরে চেক করি যেগুলো ওকে আছে কিনা। তো এই চেকিং বোর্ডের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টিএলপির গেট ড্রাইভ, মানে টিএলপির ড্রাইভিং ভোল্টেজটা, অথবা মনে করেন যে ইয়ার চার সাইডের যে গেট ড্রাইভিং ভোল্টেজ, এইটা কিভাবে থাকে এবং কিভাবে মাপতে হয়, কিভাবে মাপলে সঠিক রেঞ্জ পাওয়া যায়, এইটা আর কি আমি দেখানোর জন্য এটা নিছি। এই দেখছেন আমরা এখানে নেগেটিভ, পজিটিভ, তো মিটারে দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি 13 পয়েন্ট সামথিং ভোল্টেজ আছে। এখন আমরা এটাকে গ্রাউন্ডিং করে দিলাম।
আর এটাকে পজিটিভের সাথে লাগিয়ে দিলাম। তো আমাদের বোর্ডে আমাদের পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখব যে আমাদের ড্রাইভিং সাইডগুলো কিভাবে ভোল্টেজ দেখায় এবং কতটুকু ভোল্টেজ থাকলে মোটামুটি এটাকে 100% ধরে নেওয়া যায় যে এটা ঠিক আছে। প্রাথমিক পর্যায়ে আমাদের এখানে প্রথমে আমরা এখানে একটা মাপ দিয়ে দেখতে পারি। এই যে দেখেন এখানে একটা ভোল্টেজ আছে, সেটা হলো আপনার 5 ভোল্টের মতো আছে। এখানেও ওই 12 ভোল্ট আছে, কিন্তু দুই পাশেই 12 ভোল্ট থাকার কথা। যাই হোক 5 ভোল্ট থাকুক, সমস্যা নাই। আমরা আমাদের গেট ড্রাইভিং ভোল্টেজটা দেখি কত আছে। এখন যদি আমরা আইপিএসের সুইচ অন করি, এটাও তো আইপিএসের সুইচ, এই সুইচটা অন করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট আছে। আবার এ পাশ থেকে যদি মাপ দিই তাহলে এখানে কত ভোল্ট থাকে, এখানেও ওই যে 6 ভোল্ট, 6.3 ভোল্ট। এখানে ওই 5.9 বা 6.3 এরকমই থাকবে, এই 6.3। আচ্ছা, এটা হলো আমাদের লো সাইডের ভোল্টেজটা আমরা মাপলাম। এখন আমরা যদি হাই সাইডের ভোল্টেজ মাপতে চাই, এখন দেখেন যদি আমরা হাই সাইড মাপি, এখান থেকে যদি আমরা সরাসরি ধরি এই হাই সাইডের গেটে, এখানে আমরা কিন্তু সঠিক ভোল্টেজ পাবো না। সেই জন্য কি আমাদের হাই সাইড মাপতে হলে আমাদের নেগেটিভ প্রোবটাকে আমাদের এখানে রাখতে হবে, মানে ঠিক এই পাশের ভোল্টেজটা মাপবো, এই জন্য এইটা এখানে রাখবো। এই যে রাখলাম। এখন যদি আমরা সুইচ অন করি, এই দেখতে পাচ্ছেন 5 ভোল্টের পর্যন্ত আসছে। আবার যদি দেখি আমরা 5 ভোল্ট পর্যন্ত আসছে, 4.8 আর 5 একই রকমের। আচ্ছা, এরপরে আমরা এই পাশের ভোল্টেজটা যদি মাপ দিতে যাই, এ পাশের ভোল্টেজটা মাপ দিতে গেলে আমরা মিটারে এখানে প্রুফ রাখলাম পজিটিভ, ওখানে নেগেটিভ। এরপরে এই যে দেখেন 5.9 ভোল্ট। আর একটা প্রবলেম অনেকেই পড়ে, সেই প্রবলেমটা থেকে সলভ করার সিস্টেম আমি বলে দিচ্ছি। অনেকেই আমাকে ফোন করেন, ভাই আমি তো 12 ভোল্টের আইপিএস সবসময় বানাইছি ডিএসপি সার্কিট দিয়া, কিন্তু আমি 24 ভোল্টের আইপিএস বানাই নাই। 24 ভোল্টের আইপিএস বানানোর সময় আমার ব্যাটারিতে চার্জ নিচ্ছে না। আমি সব সেটআপ সব সুন্দরভাবে করছি, কিন্তু আমার ব্যাটারি চার্জ হচ্ছে না। দেখেন ভাই, ডিএসপি আইপিএসের ব্যাটারি সেন্সের যে ফাংশনটা, যেখানে আমরা 47K রেজিস্টর ব্যবহার করি, আর আইসির পাশে ওখানে একটা 12K রেজিস্টর দেওয়া আছে, 10K এবং 12K রেজিস্টর, এবং এটার মাথায় একটা 10 ইউএফ ক্যাপাসিটার আছে। এখন দেখেন একটা ব্যাটারির জন্য 47K রেজিস্টর বরাদ্দ আছে ওখানে। যদি আপনি দুইটা ব্যাটারি দেন তাহলে 47K ইন্টু 2, মানে ওখানে আপনার দুইটা 47K ব্যবহার করতে হবে। আপনি যতগুলো ব্যাটারি বাড়াবেন ততগুলো 47K অ্যাড করতে হবে। আপনি যদি তিনটা ব্যাটারি যোগ করেন, মানে 36 ভোল্ট, তাহলে আপনাকে তিনটা 47K অ্যাড করতে হবে। অ্যাড করতে বলতে হবে মানে কি, তিনটে 47K রেজাল্ট যেটা আসে সেইটা আপনি ওখানে বসাইতে হবে। মনে করেন তিনটা 47Kতে প্রায় 47K যে রেজাল্ট হয়, এটার এগেনস্টে যদি আপনি 150K বসান, কাজ করবে। কারণ আপনার তিনটা 47K পর্যন্ত আপনার দরকার আছে, অথবা প্লাস মাইনাস হতে পারে 10%, 5% প্লাস মাইনাস হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু এইটা লাগবে। যখন কোনো ব্যক্তি 12 ভোল্ট থেকে কনভার্টার দিয়া 24 ভোল্ট থেকে কনভার্টার দিয়ে 12 ভোল্টের সার্কিট প্রস্তুত করলো, 12 ভোল্ট দিয়ে 24 ভোল্ট দিয়ে ইনভার্টার রান করলো, ইনভার্টার রান হচ্ছে, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু চার্জ নিচ্ছে না। এই চার্জ না নেওয়ার একটাই কারণ, সেটা হলো রেজিস্টর আপনি চেঞ্জ করেন নাই। ব্যাটারি সেন্সের যে রেজিস্টরটা, সেটা আপনি চেঞ্জ করেন নাই। ওই যে আগেই বলেছিলাম ডিএসপিআই চিপটা হচ্ছে একটু সেন্সিটিভ চিপ, ওর কারণে ও বুঝতে পারে যে ওর ব্যাটারি রিডিং একুরেট আসতেছে না, তখন ও চার্জ নেয় না। এটা হচ্ছে মানে সব কিছু সেট আপ করার পরেও চার্জ না নেওয়ার একটা কারণ। এর বাইরে আর কোনো কারণ নাই আমার জানা মতে। এরপরে আমরা সেটিং ফাংশন নিয়ে আমার একটা ভিডিও আছে, তারপর আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। আমরা যখন সেটিংয়ের ভিতরে ঢুকি, তো সেটিংয়ের ভিতরে ঢুকে আমরা প্রথমে কি পাই, অপশন পাই। অপশনের ভিতরে কি, আপনার ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন, মাইক্রো সুইচ অন করতে পারবেন এবং সোলার সুইচ অন করতে পারবেন। মাইক্রো সুইচের কাজ কি, বাটন সুইচ এবং অন অফ সুইচ, এই দুইটার ফাংশন। মাইক্রো সুইচ মানে এক পুশে অন হইবে, এক পুশে অফ হইবে। আর নর্মালি যেটা থাকে নো করা থাকলে ওটা হলো বাটন দিয়ে অন অফ উপরে নিচে অন অফ সুইচ, এটা দিয়া কাজ করে। আর এলসিডি লাইন তো সবাই পরিবর্তন করতে পারেন। এরপরে আমরা পাই কি, প্যারামিটার। ভাই প্যারামিটার মানে হচ্ছে
আমি এই আইপিএসের কাছে থেকে কি চাই। আমি ধরেন আমি আইপিএসটা বানালাম 600 ওয়াট, আমি 600 ওয়াট লোড চাই, আমি আউটপুট ভোল্টেজ 225 চাই, আমি চার্জার এম্পিয়ার 10 চাই। এগুলো হচ্ছে প্যারামিটার সেটিংয়ের মধ্যে, মানে আমি কি চাই আইপিএসের কাছ থেকে। এখন বুঝেন, আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা যদি তার কাছে পাইতে হয় তাহলে তারে বুঝাই দেওয়া লাগবে না যে এইটা এত, এইটা এত, এইটা এত, এখানে ভাবে করবা, সেটা তো বুঝাই দেওয়া লাগবে। তো প্যারামিটারের পরে আমরা যখন ইসের ভিতরে যাই, ক্যালিব্রেশনে যাই, ক্যালিব্রেশন করার আগে নো লোড সেট আপ মাস্ট বি। যদি আপনি নো লোড সেট আপ না করেন, আপনি যে ক্যালিব্রেশন করছেন এই ক্যালিব্রেশনের রিপোর্ট একুরেট আসবে না। কারণ আপনি এতক্ষণ চাই আসছেন আমি এত ওয়াট লোড চাই, আমি এত এম্পিয়ারে কারেন্ট চাই। এখন আপনাকে ওকে বুঝাই দিতে হবে যে আমার জিরো কোথায়, হাই কোথায়। তাহলে আপনি যখন নো লোড সেট আপ দিবেন, নো লোড সেট আপ মাস্ট দিতেই হবে, যদি না দেন তাহলে ক্যালিব্রেশন ঠিকমতো কাজ করবে না। নো লোড সেট আপ যখন দিবেন তখন ও ডিএসপি বুঝে নেবে এটা হচ্ছে জিরো লোড, এটা হচ্ছে জিরো লোড, এটা হচ্ছে জিরো কারেন্ট। তখন সে এখান থেকে ক্যালকুলেশন করতে আরম্ভ করবে। এরপরে যখন আপনি ওয়াট বুঝিয়ে দেবেন যে এইটা ভাই 200 ওয়াট, তো সে কী করবে, ওইটা 200 ওয়াট বুঝে নিয়েছে এবং এইটা জিরো বুঝে নিয়েছে। তখন যখন আপনার লোড দিবেন তখন ওই ক্যালকুলেশন করে সে একটা ওয়াট আপনাকে দেখাই দেবে। ঠিক এম্পিয়ার সেট আপের সময়ও, চার্জিং এম্পিয়ার সেট আপের সময় এটাই। এটা যখন আপনি অ্যাকুরেটভাবে করবেন তখন আপনার আইপিএস সুন্দরভাবে কাজ করবে, সুন্দরভাবে ওভারলোড হবে, শর্ট সার্কিট হবে, সব ধরনের। আমি ডিএসপি আইপিএসে পিছনের লাইন ডাইরেক্ট এরকম শর্ট করে টেস্ট করছি। যখন আমি প্রথম কোড কিনি তখন শর্ট করে টেস্ট করছি যে এটা শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে কিনা। 100% শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে। আচ্ছা, এটা হলো আপনার সেটিংয়ের অপশনগুলো। এগুলো না করলে আপনি ডিস্টার্বের মধ্যে পড়বেন। এরপরে আরও কিছু অ্যাডভান্স লেভেলের সমস্যা, কিছু অ্যাডভান্স লেভেলের সমস্যার কথা বলি। ডিসপ্লে গার্বেজ, মানে আপনি 12 ভোল্টের আইপিএস বানাইছেন সুন্দর চলতেছে, 24 ভোল্টের আইপিএস বানাইছেন সুন্দর চলতেছে, 36 ভোল্টের আইপিএস বানাতে গিয়ে আপনি সমস্যা পড়তেছেন, ডিসপ্লে গার্বেজ, ডিসপ্লের লেখা হারাই যায়। অথবা লোড দেওয়ার পরে টুক করে অফ হয়ে আবার অন হয়ে যায়। মানে শুধুই 200 ওয়াট চলতেছে, 400 ওয়াট চলতেছে, 600 ওয়াট লোড দিলেই অফ হয় আবার অন হয়। এইগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রবলেম। এই প্রবলেমগুলো সলভ করাটা অনেকটা ক্রিটিক্যাল। এখন শোনেন কীভাবে সলভ করবেন। যখন আপনি 36 ভোল্ট বা তারও বেশি ভোল্টের ইনভার্টার তৈরি করবেন তখন কনভার্টার সার্কিটটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কনভার্টার সার্কিট দুর্বল হইলে আপনার ডিএসপি ভালো চলবে না। সেজন্য কনভার্টার সার্কিট আপনাকে স্ট্রং থাকতেই হবে। কনভার্টার সার্কিট স্ট্রং থাকার পরেই আপনি যখন চালাবেন তখন যদি কখনও মানে ওই যে লাইট অন করলে, লোড বাড়াইলে অফ হয়ে যায়, রিস্টার্ট হয়, এটাকে বলি আমরা আনফর্চুনেটলি রিস্টার্ট। এই আনফর্চুনেটলি যদি রিস্টার্ট হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হয় সার্কিটের সমস্যা আছে, মানে সার্কিটের ডিজাইনজনিত প্রবলেম, আর না হলে ভোল্টেজ গ্যাপ আছে। যেমন মনে করেন সার্কিটে যে অপারেট হচ্ছে যে ভোল্টেজটা 5 ভোল্ট বা 12 ভোল্ট, ড্রাইভিং ভোল্টেজ 12, অপারেটিং ভোল্টেজ আইসি অপারেটিং ভোল্টেজ 5, এই ভোল্টেজের মধ্যে নয়েজ আসতেছে। যখনই আপনি লোড বাড়াইতেছেন সাথে সাথে এখানে নয়েজ আসতেছে, নয়েজ আসে রিসেট হচ্ছে, বারবার রিসেট হচ্ছে, আনফর্চুনেটলি রিসেট হচ্ছে। এটা থেকে বাঁচার উপায় 78 পাসের পরে আপনি ক্যাপাসিটার বেশি ইউজ করেন। যেমন বড় ক্যাপাসিটার না, ছোটো ছোটো, যেমন 100 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট, 100 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট, 2টা 3টে ব্যবহার করেন, 104 পিএফ ব্যবহার করেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে 78 পাসের আগে তখন আপনি ক্যাপাসিটার ব্যবহার করেন 25 ভোল্টের বা 35 ভোল্টের, 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের বা 25 ভোল্টের, একটু ক্যাপাসিটার বেশি ব্যবহার করে দেন। তাহলে আপনার এই যে আনফর্চুনেটলি যে রিস্টার্ট হয় সেটার একটা সমাধান পাবেন। এবং প্রত্যেক ভোল্টেজ পিনে, যেমন মনে করেন 13 নম্বর পিনে ভোল্টেজ আছে, মেবি 13 নম্বর পিনে ভোল্টেজ আছে, 27 নম্বর পিনে পজিটিভ ভোল্টেজ আছে 5 ভোল্ট। এই ভোল্টেজ পিনগুলোতে 10 ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করেন, কারণ এখানে আপনার ভোল্টেজের নয়েজ আসলে এটা ক্যাপাসিটারগুলো মোটামুটি রিমুভ করে দেয়, তখন আপনার আইসিরা সুন্দরভাবে কাজ করতে পারে। এরপরে যেই ডিসপ্লে গার্বেজের কথা বলছিলাম, ডিসপ্লে গার্বেজ আসে বেশিরভাগ
বড় আইপিএসগুলোতে যখন আপনি লোড বাড়াবেন ডিসপ্লে গার্বেজ আসে, ডিসপ্লে লেখা হারাই যায়, কিছুক্ষণ পর আবার আসে, আবার হারাই যায়, আবার আসে। এই যে প্রবলেমটা, এটা সমাধানের জন্য কয়েকটা পথ আছে। এক নাম্বার হচ্ছে আপনি যখন কোনো মনিটর, মানে আমরা যে কম্পিউটারের মনিটরের কথা বলছি, সেই মনিটরের যে কেবলটা, সেই কেবলটা দেখবেন যে এর প্রথমে এবং শেষে ইয়াতে দুইটা একটু মোটা সাইজের ইয়া আছে, মানে কেবলটার মাঝখানে একটু মোটা। এই মোটাটা কেন? এর ভিতরে একটা ইন্ডাক্টর দেওয়া আছে, মানে ফেরিট কোরের ভিতর দিয়ে তারটা গেছে। কেন? এর কারণ হচ্ছে যদি ওয়ারের ভিতর থেকে কোনো নয়েজ আসে, ওই ফেরিট কোর ওই নয়েজটা রেখে দেয়। রেখে দেওয়ার কারণে আমরা ডিসপ্লেতে সুন্দর একটা ক্লিন ভিডিও দেখতে পাই বা ক্লিন একটা ইমেজ দেখতে পাই। তা আমাদের আইপিএসের যে ডিসপ্লেটা, এটাও তো একটা ডিসপ্লে। তো এর ভিতরেও নয়েজ আসলে লেখা গার্বেজ হয়ে যায়, লেখা হারাই যায়। তো সেজন্য আপনি কি করবেন, যদি মনে করেন যে লেখা বড় আইপিএস বানাচ্ছেন, তখন আপনি ডিসপ্লের যে কেবলটা, সেই কেবলটাকে একটা ইন্ডাক্টরের মধ্যে পেঁচাই দেবেন, এক পেঁচ দিয়ে দেবেন। ইন্ডাক্টরের মধ্যে যদি এক পেঁচ দিয়ে দেন, তাহলে আপনার এই গার্বেজ প্রবলেমটা কমে যাবে। আর দ্বিতীয় আরেকটা কথা বলে দিই, ডিসপ্লের যে তার, এই তারটা শর্ট রাখার ব্যবস্থা করবেন, যত পারবেন শর্ট রাখবেন। ডিসপ্লের কেবলের তার যত বাড়বে, গার্বেজের পরিমাণ তত বাড়বে। ডিসপ্লের কেবলের তারটা শর্ট করবেন এবং ইন্ডাক্টর ব্যবহার করবেন, তাইলে কি হবে, ওই গার্বেজ জিনিসটা আর আসবে না। এরপরে আরও কিছু কারণে গার্বেজ আসতে পারে, যেমন মনে করেন আপনি যদি স্টিলের বডিতে সরাসরি ডিসপ্লে ব্যবহার করেন, মানে স্টিল বা লোহা, আমরা যে বডি বানাই টিনের বডি, এই বডির মধ্যে সরাসরি যদি আপনি ডিসপ্লে নাট বল্টু দিয়ে লাগান, তাহলে সেখানে গার্বেজ আসবেই, কারণ ওর বডি থেকে নয়েজ গ্রহণ করতেছে সে। তো সেক্ষেত্রে আপনি সব সময় চিন্তা করবেন যে ডিসপ্লেটা যেমন আমি বডি থেকে একটু আলাদা রাখি, সেপারেট রাখি, মানে প্লাস্টিকের ফ্রেমের ভিতরে রাখি, তাইলে আর গার্বেজ আসবে না। এগুলো হচ্ছে গার্বেজ রিমুভ করা এবং গার্বেজ থেকে বাঁচে থাকার পদ্ধতি। অনেকেই আবার ইয়া থেকে, মানে ডিএসপি সার্কিট দিয়া 5 কেবি 6 কেবি এরকম বানার চিন্তাভাবনা করে, কিন্তু এটা ভুল একটা সিদ্ধান্ত। কারণ ডিএসপি যে আইপিএসটা, সেই সার্কিটটাকে এত বড় লোডের জন্য তৈরি করা হয় নাই। এটা 3 কেবি পর্যন্ত মেবি ঠিক আছে, 4 কেবি, আমি অবশ্য 6 কেবি একটা বানাইছিলাম, সেটা অন্য টেকনিকে। হ্যাঁ, কিন্তু এর বেশি লোড দিলেই ঝামেলা করবে, ও অটোমেটিক্যালি শাটডাউন মোডে চলে যায়। মানে লোড পড়লে অটোমেটিক্যালি শাটডাউন মোডে চলে যায়, মানে এর ভিতরে অত বেশি লোড ক্যাপাসিটি নাই, মানে প্রোগ্রাম করার সময় সেটাকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, এইটা একটা কারণ। আর যদি কেউ বানান, যেমন আমি যেরকম বানাইছি, সেটা হলো আপনার আমি সিটি লাইনটাকে রিমুভ করে দিয়েছি। সিটি লাইন থেকে যেহেতু ঝামেলা করে, সিটি লাইন রিমুভ করে দিয়ে আমি কাজ করছি। কিন্তু এটার আবার শর্ত আছে, যেমন মনে করেন চার্জিংয়ের সময় তো আর আপনি সিটির লাইন রিমুভ করতে পারবেন না, কারণ চার্জিংয়ের সময় যদি আপনি সিটির লাইন রিমুভ করে দেন, তখন তো চার্জের এম্পিয়ার কন্ট্রোল হবে না। ওয়ার্ডের সময় নাইলে আপনি উল্টাপাল্টা ওয়ার্ড নিলেন, সমস্যা নাই, কিন্তু চার্জিংয়ের সময় তো আপনাকে একুরেট চার্জ এম্পিয়ার দিতে হবে। সেই জন্যে ওখানে আমি একটা বাইপাস ব্যবস্থা করিয়া চার্জিংয়ের সিস্টেমটা রাখছিলাম। যাই হোক, এটা আমি যতটুকু বলছি তাতে যারা টেকনিক্যাল কাজ করেন তারা বুঝতে পারবেন। তো এটা দিয়ে বড় আইপিএস বানানোর চিন্তাভাবনা না করেন, সবাই না করলেই ভালো হইবে। আচ্ছা, তাহলে সুন্দরভাবে আর কি প্রোডাক্টটা তৈরি করতে পারবেন। আর ঠেকে গেলে তো তখন তো করতেই হবে। আর একটা জিনিস বলি, যেটা হলো আমাকে অনেকে অনেক ভাইয়েরা ফোন করছে যে ভাই, মোসফেট প্রচণ্ড হিট হয়ে যায়, 200 ওয়াট লোড দিলে মোসফেট হিট হয়ে যায়, 300 ওয়াট লোড দিলে মোসফেট হিট হয়ে যায়। মোসফেটের নাম্বার কত? মোসফেটের নাম্বারও খুব ভালো ভালো নাম্বারের মোসফেট, খুব হাই ক্যাটাগরির মোসফেট, খুব উন্নত মানের মোসফেট, সুইচিং স্পিড খুব ভালো, এই মোসফেট হিট হয়ে যায়। এর একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমি দেখছি অনেক সার্কিটের ভিতরে গেটের ড্রাইভিং যে রেজিস্টর, মানে মোসফেটের ড্রাইভিং যে রেজিস্টরটা, সেই রেজিস্টরটা 22 ওহমস ব্যবহার করে। এখন এই 22 ওহমস ব্যবহার করলে গেট ড্রাইভিং ভোল্টেজটা লস হয়। এখন এইটা আবার স্কোয়ার ওয়েভে ওটার ফ্রিকোয়েন্সি থাকে কম, 50 হার্টজ, ওটা আবার খুব স্মুথ চলে। কিন্তু যদি আপনি হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে চান, তাহলে আপনার গেট রেজিস্ট্যান্স কমাইতে হবে। এই ডিএসপি আইপিএসটা 8 কিলো হার্টজে ড্রাইভিং হয় প্রত্যেক সাইড, তাইলে আপনাকে মোসফেটের যে সুইচিং স্পিডটা, এটা খুব ভালো থাকতে হবে। যদি না থাকে তাহলে ল্যাগিং করলেই হিট হবে। তাহলে মোসফেটের গেটের যে রেজিস্টর, এটা কখনোই 22 ওহমস ব্যবহার করা যাবে না, এটা 10 ওহমসের নিচে ব্যবহার করতে হবে।
10 ওহম সর্বোচ্চ, উপরে 5 আর 6 অথবা 4.7 এরকম মানের রেজিস্টার ব্যবহার করতে হবে, তাইলে হিট কম হবে। এইচ ব্রিজ ইনভার্টার হিট হবে কিন্তু ওভারহিট হবে না। এই ওভারহিট হওয়ার এই একটা মোক্ষম কারণ। আপনারা সবাই অ্যাভয়েড করবেন এই জিনিসটা, যাতে আইপিএস হিট না হয় বা এই ধরনের বিপদে না পড়ে। আরও একটা প্রবলেমে অনেক সময় অনেকে পড়েন, মানে কোনো লোড নাই, আইপিএসে কোনো লোড নাই, তারপরেও দেখাচ্ছে 2000 ওয়াট, 500 ওয়াট, 300 ওয়াট, 600 ওয়াট, একটা লোড ক্যালকুলেশন করে দেখাচ্ছে। এখন এটা কেন হয়? এটা হয় আপনার সিটির লাইনে যে সমস্যা, সিটির লাইন থেকে রেজিস্টরগুলো আসার পরে যে দুইটা 4-on-4 এর ডায়োড আছে, এই 4-on-4 এর ডায়োড খারাপ হইলে তখন হলে উল্টোপাল্টা সেন্স দেখায়। মানে এক কথা হলো, আপনাকে যদি সিটির লাইন থেকে কোনো উল্টাপাল্টা ডিসিশন আসে, তখনই সে উল্টাপাল্টা ডিসিশন দেখায় ডিসপ্লেতে। তার মানে কি, আপনার লোড দেখাচ্ছে বেশি, সিটির লাইনে যা আছে সব ফালাই দিয়ে নতুন করে দিয়ে দেন, তাইলে আপনার এই অতিরিক্ত লোড, শুধু লোড, কোনো লোড নাই তারপরে লোড দেখাচ্ছে, এগুলা হবে না। তো যাই হোক, আমি যতগুলো টিপস দিলাম আপনাদেরকে এই ডিএসপি আইপিএসের জন্যে, এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের আশা করছি আর আমাকে ফোন দিতে হবে না। আর বিশেষ করে আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিওতে আসতে পারি না, কিন্তু আমাকে একজন ভাই খুব রিকোয়েস্ট করছে যে ভাই আপনি একটু একটা ভিডিও দেন, আপনাদের এই যারা আছে আপনাদের মতো, তাদের ভিডিও দেখলে আমরা কাজ করতে পারি, অথবা আমরা কাজের মধ্যে অনেক জায়গায় আটকে যাই। আসলে আমি ভাবলাম ঠিকই তো, আসলে ওনাদেরকে তো হেল্প করাটা আমাদেরই উচিত, নাহলে হেল্প করবে কারা? তো এই জন্যে আমি এই ভিডিওটা, আমি অনেক ব্যস্ত, তার মধ্যে দিয়েও আমি টুকটাক করে ভিডিও তৈরি করছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন যে নেক্সটে কোন ইসের উপরে ভিডিও চান। আমি চেষ্টা করব, আমার এই ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ভিডিওটা দেওয়ার জন্যে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।